এদের মধ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস। ঝড়ে উপকূলে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধ দিয়ে এখনও ঢুকছে পানি, অর্ধ শতাব্দী আগে তৈরি বাঁধে জোড়াতালির সংস্কারে বাড়ছে সম্পদহানি। এবার বিস্তারিত। শুরুতেই খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে। ক্ষতিপূরণে যা দরকার করা হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। গত ২৬শে মে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী উপকূলীয় এলাকার দুর্গত মানুষদের মাঝে ত্রাণ দিতে সকালে কলাপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সরকারি মুজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চল বরাবরই দুর্যোগ প্রবণ এলাকা, তবে ঝুঁকিতে থাকা এসব মানুষের কল্যাণে আওয়ামী লীগ আশ্রয়কেন্দ্র গড়ে তোলা, রাস্তাঘাট সেতু নির্মাণ করা সহ নানা উন্নয়নমূলক কাজ করেছে। আবার নির্মাণ করতে পারেন সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেবো। এইটুকু ভরসা আপনারা রাখবেন। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আমার জন্য আপনারা চাষবাস করতে পারেন। ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, যা অন্য কোনো সরকারের আমলে দেখা যায়নি বলেন সরকার প্রধান। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। দেশের উন্নতি আজকে বলার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। আমরা রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি। সরকার প্রধান বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসবেই, তবে তা মোকাবিলা করে মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ফল ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় পরিপক্ক আম সংগ্রহ করার আগ মুহূর্তে ঝড়ের আঘাতে ঝরে পড়েছে। ফলন নিয়ে চিন্তায় পড়েছেন বাগান মালিকেরা। বাগানের ৪০ থেকে ৫০% আম ঝড়ের আঘাতে ঝরে গেছে বলে দাবি বাগান মালিকদের। কিন্তু কৃষি বিভাগ বলছে, ঝড়ের ফলে ঝরে যাওয়া আম এরই মধ্যে পরিপক্ক হয়েছে, ফলে সেগুলো বাজারজাত করে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে কৃষক। জেলায় এবার আমের ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩,০২০ মেট্রিক টন। এদিকে নোয়াখালী, ভোলা ও পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বরগুনা, পটুয়াখালী, ভোলা ও নোয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। দাঁড়িয়ে আছি সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামে। বাওয়ালকর, ডেমা, গুলশাখালীর এই বেড়িবাঁধটি প্রায় ২০টি স্পটে ভাঙন ধরে এই এলাকা প্লাবিত হয়েছে। এখানকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং মাছের ঘের, বসতবাড়ি তলিয়ে আছে। এসব এলাকার মানুষের একটাই দাবি, কোনো ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ চাই। এখনো কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু মানবেতর জীবনযাপন করছে। তারা কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে এবং খোলা আকাশের নিচে রয়েছেন। এছাড়া এই উপকূলকে কিন্তু যে
ঘূর্ণিঝড়টি আঘাত করেছে। এই আঘাতের ফলে কিন্তু জেলার প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি মেরামতের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই বেড়িবাঁধগুলো মেরামত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু মানুষের ঝুঁকি রয়েই গেছে। বেড়িবাঁধের ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে এলাকার কয়েক শত পরিবার এখনো জোয়ার ভাটার পানির মধ্যে চরম দুর্ভোগে রয়েছে। এলাকার বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, সেসব ঘরবাড়িতে এখনো মানুষ মানবেতর জীবনযাপন করছে। আমি এখন আছি নোয়াখালীর হাতিয়ার আরও একটি বিচ্ছিন্ন চর, যেটি হচ্ছে চর ঘাসিয়া। এখানকার যে অবস্থা আমি ঘুরে দেখেছি যে এখানকার যে লোকজন, যে নিম্ন অঞ্চলের লোকজন এখনও কিন্তু তারা পানিবন্দী হয়ে আছেন এবং প্রত্যেকটা বাড়িঘরের পাশেই কিন্তু পানি, এবং ঘূর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে সেগুলো আসলে মেরামতে তারা অনেকটা ব্যস্ত রয়েছেন। ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো অনবরত পানি ঢুকছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঝুঁকিপূর্ণ রয়েছে বাঁধের বিভিন্ন অংশ। বরগুনা, ভোলা, পটুয়াখালী ও নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পানিতে সয়লাব, গ্রামের পর গ্রাম, দুর্ভোগ চরমে পৌঁছেছে উপকূলবাসীর। রিমালের তাণ্ডবে বরগুনায় বালিয়াতলী, নলটনা, জাঙ্গালিয়া, পাতাকাটা সহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ধসে গেছে। এ পর্যন্ত প্লাবিত হয়েছে ৩১৩টি গ্রাম। ভাঙনের কবলে পড়েছে জেলা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর, ডেমা, গুশিয়াখালী এলাকার মানুষ। রাস্তা বেড়ি কিচ্ছু নেই, আমাকে রাস্তা ঘরের কুল দিয়ে রাস্তা ভাঙ্গিয়া চলে গেছে। সেই লাগে ঘর দুয়ারও নামাই লই গেছে। বেড়িবাঁধ তো বিভিন্ন জায়গায় প্রায় ২০ থেকে ২৫ জায়গা ছুটে গেছে, তা আপনারা দেখতেই পারতেছেন। এভাবে অনেক জায়গায়, এদিকে আরো যত যাবেন ততই দেখবেন যে এভাবে ক্ষতিগ্রস্ত। অবদা রাস্তা এটা একেবারে এই থেকে শুরু করিয়া ডেমাগুশিয়াখালী পর্যন্ত মানে যে এইভাবে ২০-২৫টা একেবারে ডাইরেক্ট খাল হয়ে গেছে। রাস্তাঘাট, গাছপালা, ঘর দরজা নাই, গরুর যে খাবার কুড়োর কুল হ্যাঁ নাই। পটুয়াখালীতে ৪৮টি পোল্ডারে বেড়িবাঁধ রয়েছে ১৩০০ কিলোমিটার। এর মধ্যে ১৪ কিলোমিটার ছিল ঝুঁকিপূর্ণ। রিমালে সদর উপজেলার বলইকাঠি, কালীচন্না, মির্জাগঞ্জের পিঁপড়াখালী, সুন্দ্রা, মেহেন্দিয়াবাদ, রামপুরা, রাঙ্গাবালির দক্ষিণ চরমন্তাজ, চর আন্ডা, চালিতা বুনিয়া এবং গলাচিপার পানপট্টি, মুসুরিকাঠি সহ অন্তত বিভিন্ন এলাকার ৭ কিলোমিটার বেড়িবাঁধের অন্তত ২৫টি পয়েন্টে দেখা দিয়েছে ধস। এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক মানুষ। বন্যায় আমাকে বেড়িবাঁধ ভাঙ্গে বাড়িঘর সব তলাই গেছে। আমরা চাই একটা টিকসই একটা বেড়িবাঁধ। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই পায়রা নদীর পাড়ে যে একটা স্থায়ী বেড়িবাঁধের প্রয়োজন, আমাদের একটা বেড়িবাঁধ দরকার স্থায়ী। ভোলার প্রায় ১০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের তেঁতুলিয়া নদী তীরের বাঁধের ৪৫ মিটারের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ধসে যায় মনপুরার ১২টি পয়েন্টের ১৬৫ মিটার এলাকাও। ভেরি ৩ জায়গা বেড়িবাঁধ ছুটিয়ে নিয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে, এখানে মানুষের জীবনযাত্রা নাই বললেই চলে। প্রতি বছর এটা ভাঙে, প্রতি বছর। মানে আমরা যে এই সিডোর থেকে শুরু করে এই বছর আমি ছোটকাল থেকে দেখি এটাকে, যে আজ পর্যন্ত এটাকে ঠিক করা হয়নি। মেঘনার ৭ থেকে ৮ ফুট উচ্চতার জোয়ারের কবলে ক্ষতিগ্রস্ত হয় নোয়াখালীর হাতিয়ার, সোনাদিয়া, সুখচর, নলচিরা ও চরকিং ইউনিয়নের বেড়িবাঁধ। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ০.০৬৫ কিলোমিটার এবং আংশিক হয় ১০.৩৮ কিলোমিটার এলাকা। এছাড়া নলচিরা ঘাটের পাশের পুরনো একটি বাঁধের কিছু অংশ ধসে যায়। এতে স্বাভাবিক জোয়ারে পানি ঢুকছে নিচু এলাকায়। এটা ভাঙে যাওয়ার কারণে আমাদের বাড়ি, এটা আমাদের ঘরবাড়িটা পানি জোয়ারের পানিতে বাড়ি যেতেছে, আমরা অনেক কষ্টে আছি। অতি দ্রুত এই বেড়িটা মেরামত করা দরকার। মেরামত করলে জনগণ বন্যার যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্তি পাবে। দ্রুত বাঁধ সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন উপকূলবাসী। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দুর্যোগে ত্রাণ নয়, দুর্যোগ মোকাবেলায় টেকসই বেড়িবাঁধ চায় উপকূলবাসী। কিন্তু ৭০ দশকে নির্মাণ হওয়া বেড়িবাঁধের পুনর্নির্মাণ না হয়ে দুর্যোগ পরবর্তী সময়ে জোড়াতালির সংস্কারই হয়ে আসছে বছরের পর বছর। তাই ঘূর্ণিঝড়ে দক্ষিণ উপকূলের মানুষের সম্পদ হানির পরিমাণ বাড়ছে প্রতি বছর। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট।
আকাশে মেঘের ঘনঘটা আর বাতাসের গতি বাড়লে দুশ্চিন্তা বাড়ে উপকূলের মানুষদের। নির্ঘুম রাত কাটে তাদের। ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় যখন তাদের থাকার কথা আশ্রয় কেন্দ্রে, তখন খুলনার কয়রা, দাকব, পাইকগাছার অধিকাংশ মানুষকে থাকতে হয় বেড়িবাঁধ রক্ষায় নিয়োজিত। জীবন বাজি রেখে বেড়িবাঁধ রক্ষায় এসব মানুষের এ সংগ্রাম নতুন নয়। দশকের পর দশক ধরে চলে আসছে উপকূলবাসীর এই লড়াই। কারণ বেড়িবাঁধ ভেঙে গেলে তলিয়ে যাবে বসতবাড়ি ও ফসল। আশ্রয় নিতে হবে খোলা আকাশের নিচে। জীবন জীবিকা হারিয়ে অপেক্ষায় থাকতে হয় যৎসামান্য ত্রাণের। আমার বৃদ্ধ বনিতা সবাই এই রাস্তার উপর দিয়ে দৌড়ি করে কোথা থেকে যে এক বস্তা করে বালি, এক বস্তা মাটি, যে যা পারছে শেষায় নিয়ে এই বেড়িবাঁধ আমরা রক্ষা করেছি। এবং আমাদের এই অধ্যায় এখন প্রতি কি বলি কিলোমিটার 4-5 জায়গায় করে ভাঙছে। খালি লস্কর ইউনিয়নের কথা বলছি, আর প্রত্যেকটা ইউনিয়নে একই অবস্থা। দাবি টেকসই বেড়িবাঁধ, তা না হলে আমরা বাঁচতে পারবো না। গেল 15 বছর রিমাল, আইলা, আমফানের মতো 10টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে দক্ষিণ উপকূলে। আর প্রতিটি দুর্যোগেই ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বেড়িবাঁধগুলো। টেকসই বেড়িবাঁধ তৈরি করতে ব্যর্থ হয়েছে পানি উন্নয়ন বোর্ড, অভিযোগ এলাকাবাসীর। 20 বছর আগের থেকে কোনো টোটাল কোনো রাস্তার কোনো কাজ নেই। আমাদের এই যে প্রতি বছর যে এরকম দুর্যোগ আসলে আমরা পানিতে এক প্রকার ভাসতে থাকি। বাচ্চা কাচ্চা বাড়ি ঘর, গরু ছাগলগুলো যে বর্তমান মানুষ কোথায় রাখবে এমন কোনো ব্যবস্থা নেই। বেড়িবাঁধ সংস্কারে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়া পানি উন্নয়ন বোর্ডের পুরনো অজুহাত। তার সাথে রিমালের নতুন করে ভেঙেছে বেড়িবাঁধের 100টিরও বেশি পয়েন্ট। আশ্বাস আছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের, তবে তা কবে হবে অজানা খোদ পানি উন্নয়ন বোর্ডের। আমাদের পয়রা, দাকব, পাইকগাছা, বটিয়াঘাটা এই 3-4 উপজেলায় আমার আন্ডারে 630 কিলোমিটার বাঁধ আছে। আমাদের প্রায় 15-16 কিলোমিটার এলাকা বাঁধ ওই যে উপচে যে বাঁধে ক্ষতি হয়েছে। এই আনুমানিক আমাদের যেটা 16 কিলোমিটারে এটা প্রায় 11 কোটি টাকা মতো লাগবে পুনর্বার রিপেয়ার করতে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে 2008 কিলোমিটার বেড়িবাঁধ আছে, যার মধ্যে ঘূর্ণিঝড় রিমালের পর চরম ভাঙন ঝুঁকিতে 61 কিলোমিটার। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি-গোয়াইন নদীর 3টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া রিপোর্টে সুরমা নদী কানাইঘাট পয়েন্টে 14.41 সেন্টিমিটার, কুশিয়ারা নদী জকিগঞ্জের অমলশীত পয়েন্টে 17.42 সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় সিলেটে 19.02 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 4 উপজেলায় মোট 157টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এরই মধ্যে পানিবন্দী মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছে। অতি ঝুঁকিপূর্ণ ও প্লাবন-প্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্রে জনগণকে দ্রুত অবস্থান নিতে মাইকিং করা হচ্ছে। বানের পানিতে সালুটিকর, গোয়াইনঘাট সহ বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কও ডুবে গেছে। বহু জায়গা ভাঙিয়া নিছে, 7 ফুটের সময় আর কি নিছে। পানির অবস্থা তো বেশি খারাপ দেখা যাচ্ছে। আমাদের ওদিকে বেশিরভাগ ঘর বাড়ি মাইরা নিছে। 2 লাখ টাকার মাটি ফেলাইছে ও রাস্তাটাত, তাও ফসমেদি রয়েছে এবং নদীর মতো কোনো কিচ্ছু হয়েছে না। গরু বাছুর মানুষ অনেক কষ্ট হয়। সিলেটের বন্যা পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার শুভ্র দাস রাজন। ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের জেলার 4টি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট এইসব এলাকার নিম্নাঞ্চল গতকাল রাত থেকে ভারী বর্ষা এবং পাহাড়ি ঢলে এইসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। আমি এই মুহূর্তে আছি গোয়াইনঘাট উপজেলায়। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আকস্মিক বন্যার কারণে এইসব বাড়িঘরে যারা ছিলেন তারা কিন্তু বাড়িঘর থেকে আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন। কোম্পানিগঞ্জের সাদাপত্র এলাকায় পর্যটন স্পট যেগুলো আছে সেসব এলাকায় পানিতে তলিয়ে যাওয়ায় এইসব এলাকায় কিন্তু পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বন্যার পরিস্থিতি এখন পর্যন্ত সিলেটে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আরও অবনতি হবে। গতরাতে দিনাজপুরে কাল বৈশাখীতে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো জেলা। ঝড়ের আঘাতে গাছপালা সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ায় যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, বুধবার রাত 1:45-র দিকে হওয়া এই ঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। ঝড়ে বেশি ক্ষতি হয়েছে সদর, বিরল ও কাহারোলে। দিনাজপুর, বোচাগঞ্জ ও দিনাজপুর কাহারোল উপজেলা সড়কের পাশে গাছ পড়ে
ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোরে ফায়ার সার্ভিস গাছ সরালে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়া ও গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পুরো জেলায় বিদ্যুৎ নেই। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী। গাজীপুর শহরের রাজবাড়ী রোডে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, আ.ক.ম মোফাজ্জল হোসেন। দিবসটি উপলক্ষে মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলাতে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের জড়িত মিশুল ভুঁইয়ার সহযোগী সাইফুল আলম মোল্লাকে ওরফে সাইফুল মেম্বারকে আদালতে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ। গতরাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে পাঠানো হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জের জনতা মোড়ে মানববন্ধন করে স্থানীয় পৌর ব্যবসায়ী সমিতি। 2.5 বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপ থেকে শুরু হয়েছে ফের গ্যাস উত্তোলন। কূপ থেকে প্রতিদিন 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আশিক মান্নান হিমেলে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছর তিতাস, হবিগঞ্জ, বাকরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডের বন্ধ 7টি কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে বিজিএফসিএল। এর মধ্যে 3টি কূপ সংস্কারের কাজ দেওয়া হয়েছে বিদেশি প্রতিষ্ঠানকে এবং 4টি কূপের কাজ করছে বাপেক্স, যার মধ্যে একটি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপ। গেল 19 মার্চ জেলার কূপটি সংস্কার কাজ শুরু করে বাপেক্স এবং 2 মাসেরও বেশি সময় চেষ্টা চালিয়ে উৎপাদনক্ষম করা হয় কূপটি। এরপর গেল শনিবার বিকালে ওই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম। যেহেতু বর্তমানে জ্বালানি ক্রাইসিস, বিশেষ করে গ্যাস, তো সেই ক্ষেত্রে জ্বালানির যে ক্রাইসিসের মধ্যে এই 10 মিলিয়ন গ্যাস আশা করি দেশের অনেক চাহিদাই পড়বে। আগে তো পানি তো ঘরে বন্ধ করছিল, এখন কাজ ব্যবহার করবার কাজ শেষ করে এখন মোটামুটি কাজ শেষ। এখন জাতীয় গ্রেডে গ্যাস প্রোডাকশন দেওয়ার মতন উপযোগী হচ্ছে। মিনিমাম 3 মাস কাজ করার পর আজ আমরা সাকসেস। এলএনজি এবং দেশীয় উৎপাদন মিলিয়ে যখন আমরা গড় মূল্য নির্ধারণ করি সেটা একটু চড়া হয়। দেশীয় উৎপাদন যত বাড়বে গ্যাসের মূল্য তত কমে যাবে এবং দেশবাসীও সহনীয় মাত্রায় বিল দিয়ে গ্যাস সরবরাহ করে। এরই মধ্যে প্রতিদিন ওই কূপ থেকে 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে এবং আগামী 10 বছরে সেখান থেকে 40 বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যার মূল্য 2590 কোটি টাকা। আশা করতেছি এই রেটে আমরা প্রায় 10 বছর পর্যন্ত এই কূপ থেকে গ্যাস উৎপাদন করতে পারব। এবং এই কূপের আমরা জানেন যে আমরা নতুন একটা স্যান্ড, যেটা বি স্যান্ড, সেখানে আমরা কমপ্লিশন করেছি। এই বি স্যান্ডে টোটাল রিজার্ভের পরিমাণ 564 বিসিএফ এবং এই কূপ থেকে, শুধুমাত্র এই কূপ থেকে আমরা প্রায় 40 বিসিএফ গ্যাস তুলতে পারবো। দেশীয় উৎস থেকে গ্যাস আনার জন্য আমাদের সকল পরিকল্পনার পাশাপাশি আমরা কিন্তু অন্যান্য আর বাপেক্স কিন্তু আমরা শক্তিশালী করতে যাচ্ছি। অর্থাৎ যে কূপগুলো খনন করছি, অতীত দিনের যে কথাগুলো ছিল যে আমরা বাপেক্সকে বসিয়ে রেখে আমরা অন্য কাউকে দিয়ে কূপ খনন করা করছি। আজকে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন কিন্তু বাপেক্সের 4টা রিগ 4টা পয়েন্টে কাজ করছে। 2000 সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড়ে তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপ খনন করা হয়। প্রতিদিন যার উৎপাদন ক্ষমতা ছিল 29.5 মিলিয়ন ঘনফুট। তবে কূপটি থেকে গ্যাসের সঙ্গে অতিমাত্রায় পানি ওঠায় 2021 সালের 1 নভেম্বর এটি বন্ধ ঘোষণা করে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। মাছরাঙা নিউজ ডেস্ক। বান্দরবানের রোয়াংছড়িতে অভিযান চালিয়ে কেএনএফ-এর আরও এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বিকেলে গ্রেফতার হয় লিয়ান বম। জেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত কেএনএফ-এর 91 জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
দস্যুতার ভয়ঙ্কর জগৎ থেকে ফিরতে আত্মসমর্পণ করলেন চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকার 50 জলদস্যু। দুপুরে চট্টগ্রামে র্যাব 7-এর সদর দফতর মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যুরা আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করেন। এ সময় 1 নলা বন্দুক, 1 শুটার গান, 2 নলা বন্দুক ও পিস্তল সহ দেশি বিদেশি 90টি অস্ত্র এবং 283 রাউন্ড গুলি জমা দেয় তারা। অস্ত্র জমা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খুব দ্রুতই সমস্ত অঞ্চল জলদস্যু ও ডাকাত মুক্ত ঘোষণা করা হবে। হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বাড়লেও কমেনি দাম। দিনে 3-4 ট্রাকের জায়গায় এখন আমদানি হচ্ছে 7 থেকে 8 ট্রাক কাঁচামরিচ। আমদানিকারকেরা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উৎপাদন কমে যাওয়ায় বাজারে মরিচের সরবরাহ কম, ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। আগে প্রতি কেজি ভারতীয় কাঁচামরিচ 70 থেকে 80 টাকায় বিক্রি হতো, যা এখন প্রকারভেদে বিক্রি হচ্ছে 110 থেকে 125 টাকায়। দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী র্যালি, স্কুল শিক্ষার্থীদের নিয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা। সকালে পাবনা প্রেস ক্লাব চত্বর থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সুপার আকবর আলী মুন্সির নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খায়রুল হক। পরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার মোনারুল আজিজের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক ABM ফজলুর রহমান। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ছিল এ আয়োজন। এ সময় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পাশাপাশি ভোক্তারা যাতে প্রতারিত না হয় সেজন্য সকলকে সচেতন হবার জন্য অনুরোধ জানানো হয়। আগামী 1 জুন 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে অবহিতকরণ সভা। কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। দুপুরে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, নগরীর 109টি কেন্দ্রে A+ ক্যাপসুল খাওয়ানো হবে। ময়মনসিংহের সিভিল সার্জন কক্ষে আয়োজিত কর্মশালায় সিভিল সার্জন জানান, জেলায় 9,18,431 জন শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। হিলিতে এজন্য স্থাপন করা হবে 97টি কেন্দ্র। এবার সারা দেশে 2,22,00,000 শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় কেন্দ্রে 1,224টি কেন্দ্রে ভিটামিন A+ খাওয়ানো হবে না। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস। ঝড়ে উপকূলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে এখনও ঢুকছে পানি, অর্ধ শতাব্দী আগে তৈরি বাঁধে জোড়াতালির সংস্কারে বাড়ছে সম্পদহানি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের 4 উপজেলা, 3 নদীর পানি বিপদসীমার উপরে, 5 মিনিটের কাল বৈশাখীতে লন্ডভন্ড দিনাজপুর। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।